নমস্কার, এটা আমার প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের ৩ নাম্বার ভিডিও হতে চলেছে। প্রথম ভিডিওতে আমি প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম এবং এই সেক্টরে কতটা টেলউইন্ড আছে, কতটা গ্রোথ অপরচুনিটি আছে সেটা নিয়ে বলেছিলাম। দ্বিতীয় সেক্টরে আমি সেক্টরের লিডার অর্থাৎ ইপ্যাক প্রিফ্যাবের বিজনেস মডেল নিয়ে আলোচনা করছিলাম এবং ফার্স্ট পার্ট হয়ে গেছে এবং এটা হচ্ছে সেকেন্ড পার্ট এবং প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরে এটা টোটাল ৩ নাম্বার পার্ট। তো ইপ্যাক প্রিফ্যাব নিয়ে আমি আলোচনা করছিলাম। ইপ্যাক প্রিফ্যাব আগের কোয়ার্টারে অর্থাৎ Q2 FY26 এ 60% সেলস গ্রোথ করেছিল এবং 104% প্রফিট গ্রোথ করেছিল এবং এই কোয়ার্টারে ইপ্যাক প্রিফ্যাব 22% সেলস গ্রোথ করেছে এবং 44% প্রফিট গ্রোথ করেছে এবং ইপ্যাক প্রিফ্যাবের যে গাইডলাইন ছিল FY26 এর যে গাইডলাইন অর্থাৎ 1550 থেকে 1500 কোটি টাকার রেভিনিউ এবং 95 কোটি টাকা সেলস 95 কোটি টাকা আমার প্রফিট গ্রোথ সেটা কিন্তু ইপ্যাক প্রিফ্যাব বেশ সাকসেসফুলি এটা কিন্তু মেনটেন করার গাইডলাইন দিয়েছে এবং সেটা যদি মেনটেন হয় তাহলে 9 মান্থে ইপ্যাক প্রিফ্যাবের সেলস গ্রোথ হয়ে গেছে 1025 কোটি এবং যেহেতু টার্গেট দিয়েছে 1550 কোটি অর্থাৎ 1550 মাইনাস 1025 525 কোটি টাকার সেলস গ্রোথ করতে হবে Q4 এ এবং ইপ্যাক প্রিফ্যাবের ম্যানেজমেন্টের গাইডলাইন এটা ইপ্যাক প্রিফ্যাব অনায়াসে করতে পারবে এবং যে প্রফিট গ্রোথ প্রফিটের কথা যদি বলি প্যাটের কথা যদি বলি তাহলে FY26 এর এন্ডে প্রফিট হবে প্যাট হবে 95 crores এবং কিউ 9 মান্থের শেষে প্রফিট এখন অবধি হয়েছে 63 crores অর্থাৎ 95 মাইনাস 63 মানে 32 crores আমাকে প্যাট করতে হবে Q4 FY26 এ যেটা কিন্তু ইপ্যাক প্রিফ্যাব গাইডলাইন অনুযায়ী এটা কিন্তু অনায়াসে ইপ্যাক প্রিফ্যাব করতে পারবে। তাহলে সেলস গ্রোথ যদি দেখি Q4 এ অর্থাৎ 525 কোটি যদি সেলস গ্রোথ করে তাহলে সেটা 60% এর ওপর সেলস গ্রোথ হবে ইয়ার ওভার ইয়ার এবং প্রফিট গ্রোথ যদি 95 মাইনাস 63 অর্থাৎ 32 crores যদি Q4 FY26 এ ইফেক্ট করতে পারে তাহলে সেই প্রফিট গ্রোথ কিন্তু আবার 100% এর ওপর হয়ে যাবে। তো এইটা ইপ্যাক কিন্তু FY26 এর গাইডলাইন অনুযায়ী ইপ্যাক প্রিফ্যাব এটা দিয়েছে এবং সেইটা কিন্তু এক্সটেন্সিভলি সেই প্রফিট এবং সেলস গ্রোথ যদি করতে পারে তাহলে কিন্তু এক্সটেন্সিভ রেজাল্ট হবে, এক্সটেন্সিভ সেলস গ্রোথ, এক্সটেন্সিভ প্রফিট গ্রোথ। তো ইপ্যাক প্রিফ্যাবের গাইডলাইন এবং ইপ্যাক প্রিফ্যাবের গাইডেন্স এবং এক্সিকিউশন নিয়ে এখন অবধি কোনো ডাউটস নেই। ইপ্যাক প্রিফ্যাবের যেটা শেয়ার করার মেন কারণ সেটা হচ্ছে FY27 এর যে গাইডলাইন সেটা অনুযায়ী ইপ্যাক প্রিফ্যাব বলেছে, ম্যানেজমেন্ট বলেছে যে অনলি 20% তারা সেলস গ্রোথ করবে। ইন্ডাস্ট্রি যদি 10% হারে সেলস গ্রোথ করে ইপ্যাক প্রিফ্যাব করবে 20%। তো এইটা শেয়ার হোল্ডাররা অর্থাৎ ইনভেস্টাররা খুব পজিটিভলি নেয়নি যে গাইডেন্স কমিয়ে দিল কেন। আগের কোয়ার্টারও তো বলেছিল 35% হারে 2-3 বছর জুড়ে সেলস গ্রোথ করতে পারবে। তাহলে এই FY27 এর জন্য কেন ওরা 20% হারে সেলস গ্রোথের গাইডেন্স দিল এবং যেখানে হেলদি অর্ডার বুক মেনটেন করছে ইপ্যাক প্রিফ্যাব 1215 কোটি টাকার অর্ডার বুক পেন্ডিং অর্ডার বুক আছে এবং বলেও দিয়েছে যে 1215 কোটি টাকা তো 7-8 মাস লেগে যাবে এই অর্ডার বুক এক্সিকিউট করতে এবং যেহেতু 525 কোটি এই Q4 FY26 এ করবে তাহলে 525 থেকে 550 যদি আরো অর্ডার এই Q4 এ ইপ্যাক প্রিফ্যাব পেয়ে থাকে অন্যান্য ক্লায়েন্টের কাছ থেকে তাহলে এই যে পেন্ডিং অর্ডার বুক এটা 1215 বা 1250 কোটি সুন্দর মেনটেন করতে পারবে। তাহলে যেটা Q4 এর ক্ষেত্রে ইপ্যাক প্রিফ্যাব কিন্তু গাইডেন্স অনুযায়ী বলেছে যে অনায়াসেই তারা ওই 550 কোটি টাকার অর্ডার বুক কিন্তু জেনারেট করতে পারবে এবং অর্ডার বুক করতে পারবে। অর্ডার কিন্তু পেয়েই থাকবে কারণ Q4 এর ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি তাদের এক্সপ্যানশন প্ল্যান করে অর্থাৎ পরের বছর কি পরিমাণ তাদের এক্সপ্যানশন হবে, কি পরিমাণে তাদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াবে এটা কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি Q4 এতেই করে থাকে এবং Q4 এ সুতরাং ইপ্যাকের অর্ডার আরো বাড়তে পারে এবং এই ধরনের B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস কোম্পানির ক্ষেত্রে কিন্তু অর্ডার বুকই আমাদেরকে রেভিনিউ গাইডেন্স দেবে এবং রেভিনিউ প্রেডিক্টেবিলিটি দেবে যে কত পরিমাণ রেভিনিউ আগামী বছর বা আগামী কোয়ার্টার পেতে পারে। ইপ্যাক প্রিফ্যাবের ক্ষেত্রে কিন্তু ইপ্যাক প্রিফ্যাব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে Q4 এ আমরা 550 কোটি টাকার অর্ডার বুক অনায়াসে আমরা পেতে পারি। তো এটা নিয়েও কোনো অসুবিধা হবে না।
আমাদেরকে যেটা দেখতে হবে যে এই 550 কোটি টাকার অর্ডার বুক Q4 এ পাচ্ছে কিনা, এবং Q4 এর এন্ডে অর্থাৎ FY26 এর এন্ডে যে গাইডেন্স দিয়েছে যে 1550 কোটির সেলস এবং 95 কোটির প্যাট, এইটা ইপ্যাক প্রিফ্যাব সাকসেসফুলি অ্যাচিভ করছে কিনা। এটা যদি করতে থাকে তাহলে আমাদেরকে জানতে হবে যে ইপ্যাক প্রিফ্যাব ভবিষ্যতেও ভালো করবে, এবং ভবিষ্যতে যে গাইডেন্স দিয়েছে 20%, কিন্তু হয়তো তার থেকে বেশি করতে পারে যদি অর্ডার সাফিসিয়েন্ট অর্ডার ইপ্যাক প্রিফ্যাব পেয়ে যেতে থাকে। এবং অর্ডার বুকই কিন্তু আমাদেরকে বিজনেস প্রেডিক্টেবিলিটি এবং সেলস গ্রোথ, প্রফিট গ্রোথের কত পরিমাণ হতে পারবে সেটা কিন্তু প্রেডিক্টেবিলিটি আমাদেরকে দিয়ে দেবে, এবং একটা আমরা দেখতে পারবো যে ভবিষ্যতে যে কত সেল বা প্রফিট গ্রোথ ইপ্যাক প্রিফ্যাব করতে পারবে, এবং 20% করবে নাকি তার থেকে বেশি করবে, এটা কিন্তু ওই পেন্ডিং অর্ডার বুক থেকেই আমরা দেখতে পাবো। এবং যখনই ইপ্যাক প্রিফ্যাব অর্ডার পাই, নতুন কোনো অর্ডার পাই, ইপ্যাক প্রিফ্যাব কিন্তু সেটা আপডেট করে দেয়, এবং সেটা আমরা মার্কেট থেকে জানতে পারি যে ইপ্যাক প্রিফ্যাব একটা নতুন অর্ডার পেয়েছে। সুতরাং এই অর্ডার বুক দেখবো এবং Q4 FY26 এর রেজাল্ট দেখবো, এবং এটা দেখেই কিন্তু আমরা বিচার করবো যে ইপ্যাক প্রিফ্যাবে আমরা ইনভেস্ট করা যেতে পারে কিনা লং টার্মের জন্য সেটা, এবং দেখতে থাকতে হবে, স্টাডি করে যেতে হবে। তো সুতরাং এই যে ইম্প্যাক্ট যেটা হয়েছে সেই কারণে ইপ্যাক প্রিফ্যাব কিন্তু ভ্যালুয়েশন অনেক সস্তা হয়ে গেছে। পি রেশিও এখন 20 থেকে নিচে, যেটা ইন্টারাজ বা এম&বি এর থেকে অনেক কম। এই ইন্টারাজ বা এম&বি কিন্তু সেই গাইডেন্স দিয়েছিল 20 থেকে 25% সেলস গ্রোথ করবে। আগের কোয়ার্টারেও সেটা বলেছে, আহ, এবং করেওছে তাই। একটু বেশি করেছিল আগের কোয়ার্টারে। এম&বি 50% এবং প্রফিট গ্রোথ তার নেগেটিভ ছিল, কিন্তু ইন্টারাজ করেছিল 50% সেলস গ্রোথ এবং 56% প্রফিট গ্রোথ, এবং তারা দুজনেই কিন্তু গাইডেন্স দিয়েছিল 20 থেকে 25% সেলস গ্রোথ করবে। তো আমাদের ইপ্যাকও সেই একই রকম গাইডেন্স দিচ্ছে 20 থেকে 25% সেলস গ্রোথ। তো এটা আমাদেরকে দেখে যেতে হবে যে ইপ্যাক প্রিফ্যাব কি করে, ভবিষ্যতে কি করে। দেখুন, আর্নিংস প্রেডিক্টেবিলিটি কিন্তু আছে। এটা পেন্ডিং অর্ডার বুক যেটা আমরা দেখতে পাই 1215 কোটি টাকার, সেটা কিন্তু ইপ্যাকের খুব বড় একটা অর্ডার বুক, এবং ইপ্যাক প্রিফ্যাব কিন্তু কন্টিনিউয়াস সেই অর্ডার পেতে থাকছে। অর্ডার বুক কিন্তু পাওয়ার ক্ষেত্রে ইপ্যাক প্রিফ্যাবের কোনো সমস্যা হচ্ছে না। মেইনলি যে 1215 কোটি টাকা পেন্ডিং অর্ডার বুক, সেটা 25% আসছে আমাদের রিনিউয়েবল এনার্জি থেকে, রিনিউয়েবল সোলার এই সমস্ত কোম্পানি থেকে। 15% আসছে ইভি সেক্টর থেকে, ইভি ব্যাটারিজ এসব থেকে। এছাড়া অটোমোবাইল সেক্টর আছে, আমি তো বললাম রয়্যাল এনফিল্ড একটা বড় ক্লায়েন্ট, অটোমোবাইল সেক্টর। তারপরে ফুড সেক্টর, ই কমার্স সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর, এই সমস্ত কিন্তু ইপ্যাকের একটা বড় বড় ক্লায়েন্ট। ইপ্যাক কিন্তু যে ই কমার্স সেক্টরের জন্য কিন্তু প্রচুর ওয়্যার হাউস বানাচ্ছে, ইপ্যাক কিন্তু সেটাতে সহজেই এক্সিকিউশন করে যাচ্ছে। এবং এই যে ই কমার্স সেক্টর, কুইক কমার্স সেক্টর আপনারা কিন্তু দেখতে পাবেন খুব বড় আকারে এক্সপ্যান্ড করছে। যে ব্লিঙ্কিটের 115% গ্রোথ রিপোর্ট করেছে, সেলস গ্রোথ রিপোর্ট করেছে, এবং কিভাবে যে ডার্ক হাউস বাড়িয়ে, ডার্ক হাউস কি, যে ব্লিঙ্কিট তাদের বিভিন্ন প্রোডাক্ট সেই সব ডার্ক হাউসে স্টোর করে রাখবে, এবং যখনই কোনো কাস্টমার বুক করবে সেই ডার্ক হাউস থেকেই ব্লিঙ্কিট কিন্তু সরাসরি সাপ্লাই করবে। তো এই যে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট কিনে কিনে তাদের ডার্ক হাউসে স্টোর করা, এই ডার্ক হাউস তৈরি করবে কারা? এই যে ইপ্যাক প্রিফ্যাব বা ইন্টারার্চ, এই সমস্ত প্রিফ্যাব ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো সেইগুলো। এবং ইপ্যাক কিন্তু এটা বড় একটা ক্লায়েন্ট, বড় একটা ম্যানুফ্যাকচার, প্রিফ্যাবের একটা বড় প্লেয়ার, এবং তাদের যে ক্লায়েন্টও, তাদের যে যারা ক্লায়েন্ট তারাও কিন্তু বড় বড় কোম্পানি, রিলায়েন্স, তারপরে সিজি পাওয়ার, ওয়ারি এনার্জি, রয়্যাল এনফিল্ড, এগুলো আগেই ডিসকাস করেছি, এগুলো কিন্তু ইপ্যাকের ক্লায়েন্ট। এবং ভবিষ্যতে যত ই কমার্স আরও বাড়তে থাকবে তত কিন্তু এই ওয়্যার হাউস এইগুলো কিন্তু বাড়বে, ডার্ক স্টোর এগুলো কিন্তু বাড়বে, এবং সেই কনস্ট্রাকশন করবে আমাদের ইপ্যাকের মতন কোম্পানি বা ইপ্যাক। তো ইপ্যাকের একটা কনস্ট্রাকশন কোম্পানি হলে পরেও ইপ্যাকের কিন্তু একটা হেলদি আরওই মেনটেন করে 22% আরওই। এটার মেন কারণ হচ্ছে ইপ্যাক যখন কোনো কারো কাছ থেকে অর্ডার নেয়, অর্ডার নেওয়ার সময়তেই 15 থেকে 20% অ্যাডভান্স নিয়ে নেয়, এবং তারপরে যখন কোনো, তারপরে ডিজাইন যখন অ্যাপ্রুভ হয়, ডিজাইন অ্যাপ্রুভালের সময় তো আরও 10% ইপ্যাক অ্যাডভান্স নিয়ে নেয়। এবং যখন ইপ্যাক প্রিফ্যাব স্টিল ম্যানুফ্যাকচার করে ফেলে, স্টিল মেটেরিয়ালগুলো ম্যানুফ্যাকচার করে ফেলে তাদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিসে,
তখন কিন্তু স্টিল ডিসপ্যাচ করার আগে বা ডিসপ্যাচ করার পরে বাদবাকি পেমেন্ট নিয়ে নেয়। তো সুতরাং ক্যাশ ফ্লো ইপ্যাকের খুব ভালো এবং যেহেতু মানে আরওই খুব ভালো, আর ইপ্যাক কিন্তু একটা হেলদি আরওই মেনটেন করে যাচ্ছে 10.5 থেকে 11.5% ইপ্যাকের অপারেটিং প্রফিট মার্জিন, এবং ইপ্যাক গাইডেন্স দিয়েছে যে পরের বছরও কিন্তু এই মার্জিন বছরের পর বছর কিন্তু এটা মেনটেন করবে। এবং এদের এই মেনটেন করার আরেকটা কারণ হচ্ছে, অনেকে বলতে পারে যে স্টিল তো আমাদের সাইক্লিক একটা বিজনেস, সাইক্লিক মেটেরিয়াল, কমোডিটি তো সাইক্লিক, তো স্টিলের যখন প্রাইস বাড়ে ইপ্যাকের স্বাভাবিকভাবেই মার্জিন কমে যেতে পারে। কিন্তু ইপ্যাকের একটা নিয়ম হলো, এই যে আমি বললাম যে ইপ্যাকের টোটাল যে সময় লাগে, ইপ্যাকের প্রথমত আপনার সময় লাগে যেটা ডিজাইন পারপাসে, ডিজাইন অ্যাপ্রুভাল, সেটার জন্য ইপ্যাক 1 মাস নেয়। এবং তারপরে যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিতে ইপ্যাক যে স্টিল ম্যানুফ্যাকচার করে, স্টিল মেটেরিয়াল ম্যানুফ্যাকচার করে, সেটার জন্য আরও 2-3 মাস সময় নিয়ে নেয়। এই যে টোটাল 4 মাস, এই 4 মাসের জন্যে কিন্তু ইপ্যাকের স্টিলের মেটেরিয়াল সাপ্লাইয়ের কুশনিং করা থাকে। অর্থাৎ ইপ্যাকের 1-1.5 মাসের মাল মজুদ থাকে তাদের গোডাউনে, ইপ্যাক স্টিল কিনে রেখে দেয় কারেন্ট রেটে তাদের গোডাউনে, এবং বাদবাকি 2-3 মাসের ইপ্যাকের কিন্তু মিলের সঙ্গে কন্ট্রাক্ট থাকে, মিলকে অর্ডার দেওয়া থাকে যে আমি আজকের রেটে আগামী 3 মাস আমি পরে আমি মাল মেটেরিয়াল নেবো 3 মাসের মধ্যে, এবং আজকের রেটে আমাকে দিতে হবে। তো এই যে 1-1.5 মাসের মাল মজুদ থাকলো তাদের গোডাউনে, এবং 3 মাসের জন্য যে মিলে অ্যাডভান্স যে অর্ডার বুক করে রাখলো, এই যে টোটাল 4 মাস, এবং ইপ্যাকের যে ডিজাইন এবং ম্যানুফ্যাকচারের জন্য যে টোটাল 4 মাস এই কুশনিংটা করা থাকে। এই 4 মাসের মধ্যে প্রাইস যাই ফ্লাকচুয়েট করুক স্টিলের, ইপ্যাকের কিন্তু কোনো ইম্প্যাক্ট হয় না। এবং 4 মাসের পরে যখন ইপ্যাকের 1 মাসের ডিজাইন এবং 2-3 মাসের যেটা এক্সিকিউশন ইন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, তারপরে যখন ইপ্যাক সাপ্লাই দিয়ে দেয়, তখন প্রাইসের দাম যাই বাড়ুক কমুক ইপ্যাকের আর কিছু যায় আসে না, কারণ সে তো সাপ্লাই দিয়ে দিল এবং সে পেমেন্টও পেয়ে গেল। সুতরাং আর তার কোনো ওই অসুবিধাটা হয় না। এবার যদি ধরুন কোনো কারণে সাপ্লাই ডিলে হলো, মানে ক্লায়েন্টের দিক থেকে ডিলে হলো, এবার ক্লায়েন্টের দিক থেকে কি কারণে ডিলে হয়, যে ফাউন্ডেশনটা আরসিসি ফাউন্ডেশন সেটা কিন্তু ক্লায়েন্টের তরফ থেকে হয়, এবং ইপ্যাক গিয়ে তাদের স্টিল মেটেরিয়াল ম্যানুফ্যাকচার করে এবং সাইটে গিয়ে এক্সিকিউশন করে দেয়। তো ক্লায়েন্টের দিক থেকে যদি ফাউন্ডেশন অর্থাৎ আরসিসি ফাউন্ডেশন তৈরি করতে যদি সময় লেগে যায়, ইপ্যাক কি করে তাদের কন্ট্রাক্ট রিনিউ করে দেয়, তাদের কিন্তু বলে যে প্রাইস এসকালেশন করতে হবে, আমাদের যেহেতু টাইম ফিক্সড, আমাদের টাইম যেহেতু বেড়ে যাচ্ছে, আপনাকে কিন্তু এই রেটের থেকে বেশি রেটে আমাদেরকে স্টিল আমাদের থেকে কিনতে হবে এবং আমাদেরকে বেশি পরিমাণে পেমেন্ট করতে হবে। তো সেটা একটা ইপ্যাকের ভালো দিক, যে ইপ্যাকের স্টিলের প্রাইসের সঙ্গে ইপ্যাকের প্রফিটেবিলিটি কিন্তু খুব একটা ভ্যারি করে না। ইপ্যাকের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আমি বলছি, যে ইপ্যাক যে স্টিল মেটেরিয়ালগুলো ম্যানুফ্যাকচার করে, সেটা 3টে ক্যাপাসিটি আছে। একটা হচ্ছে আমাদের গ্রেটার নয়ডা তে 2 রকম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে। এক হচ্ছে প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং যেটা স্টিল মেটেরিয়াল, এবং আরেকটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ ইনসুলেটেড প্যানেল। স্যান্ডউইচ ইনসুলেটেড প্যানেল হচ্ছে স্টিল সিট থাকবে দুদিকে এবং মাঝখানে একটা ইনসুলেটিং মেটেরিয়াল থাকবে। যখন আমরা কোনো এই প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং তৈরি করব, স্টিল মেটেরিয়াল দিয়ে অর্থাৎ স্টিল জয়েস্ট, কলম, স্ট্রাস এগুলো দিয়ে কিন্তু ফ্যাক্টরির ফ্রেমটা তৈরি হয়, এবং যে ওয়াল এবং সিলিং তৈরি হবে এটা কিন্তু এই স্যান্ডউইচ ইনসুলেটেড প্যানেল দিয়ে, এবং দুটোই কিন্তু ইপ্যাক প্রিফ্যাব তৈরি করে থাকে। এছাড়াও ইপ্যাক প্রিফ্যাবে আরেকটা জিনিস তৈরি হয় এই নয়ডার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতেই, সেটা হচ্ছে ইপিএস অর্থাৎ এক্সপ্যান্ডেড পলিস্টাইরিন প্যাকেজিং। এক্সপ্যান্ডেড পলিস্টাইরিন প্যাকেজিং আমি আগেও বলেছি, এটা খুব হালকা কিন্তু শক্ত একটা প্যাকেজিং, যেটার মধ্যে 98% থাকে হচ্ছে এয়ার এবং 2% থাকে প্লাস্টিক। সুতরাং হালকা, কিন্তু এটা ডিউরেবল এবং থার্মাল ইনসুলেশন প্রোভাইড করে। এটা বিভিন্ন ধরনের প্যাকেজিং এর কাজে লাগে, এবং কোল্ড চেন সাপ্লাইয়ের, কোল্ড চেন লজিস্টিকের কাজে লাগে। অর্থাৎ যখন কন্ট্রোল টেম্পারেচারে কোনো কিছু সাপ্লাই করতে হয় তখন কিন্তু এই প্যাকেজিং কাজে লাগে, এবং হোয়াইট গুড সাপ্লাইয়ের জন্য এটা কিন্তু ইউজ হয়। হোয়াইট গুড মানে হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রনিক্স গুড, হোম অ্যাপ্লায়েন্সেস মানে ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি ফেসি, ওয়াশিং মেশিন, এইগুলো যখন সাপ্লাই হয় তখন কিন্তু এই ধরনের প্যাকেজিং এর থ্রুতে হয়, এবং এই প্যাকেজ যেহেতু শক্ত, প্রোডাক্টকে আঘাত থেকে রক্ষা করে এবং ইনসুলেটেড একটা জায়গায় থাকে, যে থার্মাল এক্সপানশন, থার্মাল টেম্পারেচার ভ্যারিয়েশনের জন্য কিন্তু ভেতরে কোনো প্রভাব পড়তে দেয় না।
তো এই প্যাকেজিং কিন্তু একটা ইপ্যাকের একটা বিজনেস, এবং 84% ইপ্যাকের বিজনেস হচ্ছে আমার ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং, এবং 16% বিজনেস হচ্ছে এই ইপিএস অর্থাৎ এক্সপ্যান্ডেড পলিস্টাইরিন প্যাকেজিং এর বিজনেস। তো যে তিনটে মেন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে ইপ্যাকের, তার মধ্যে একটা হচ্ছে গ্রেটার নয়ডা, এবং গ্রেটার নয়ডাতে দু রকমই আছে আমাদের স্টিল মেটেরিয়াল, আমাদের স্যান্ডউইচ আইসোলেটেড প্যানেল, এবং এই ইপিএস অর্থাৎ এক্সপ্যান্ডেড পলিস্টাইরিন প্যাকেজিং। এছাড়াও আরও দুটো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে এই প্যাকের, সেটা হচ্ছে একটা অন্ধ্রপ্রদেশের মামাবাটু এবং রাজস্থানের গেহলোট। দেখুন, তিনটে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি কিন্তু তিনটে জায়গা, একটা গ্রেটার নয়ডা অর্থাৎ নর্থ ইন্ডিয়া, একটা রাজস্থানের গেহলোট মোটামুটি নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, এবং আরেকটা কিন্তু সাউথ ইন্ডিয়ায় অন্ধ্রপ্রদেশের মামাবাটু। তো ইপ্যাক কি করে, এই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিতে ইপ্যাক তাদের মেটেরিয়ালগুলো তৈরি করে নেয়, এবং সাইট এক্সিকিউশন ইপ্যাকের ক্ষেত্রে খুব ইজি হয়। যখন কোনো সাউথের প্রজেক্ট হয় তখন তাদের মামাবাটু থেকে সেই সব প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং মেটেরিয়াল বা স্টিল মেটেরিয়াল বা স্যান্ডউইচ আইসোলেটেড প্যানেলস, এগুলো কিন্তু সহজেই সাউথ ইন্ডিয়ার সাইটে ডাইরেক্ট সাপ্লাই হয়ে যায় এবং লজিস্টিক খুব সুবিধা হয়। এবং নর্থ ইন্ডিয়া বা সেন্ট্রাল ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়া যখন হয় তখন গ্রেটার নয়ডা বা রাজস্থানের গেহলোত ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি থেকে ওই সব মেটেরিয়ালগুলো সাপ্লাই হয়। সুতরাং লজিস্টিক খুব সহজেই হয় ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি যেহেতু কোনায় কোনায় ছড়িয়ে আছে দেশের, এবং প্যান ইন্ডিয়া এক্সিকিউশনে এই প্যাকের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। এবং এই প্যাকের নিশই হচ্ছে তাই যে সাইট এক্সিকিউশনটা এই প্যাকের খুব ভালো। এই যে M&B বা ইন্টারার্চের থেকে ইপ্যাক এগিয়ে থাকে বা ক্লায়েন্ট প্রেফার করে এই কারণেই, কারণ সাইট এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু বাকি দুই কোম্পানিকে ইপ্যাক প্রিফ্যাব অনেকটাই পিছিয়ে ফেলে দেয়। ওদেরও ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, ওদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, এবং ওদের প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ার পিবি প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং মেটেরিয়ালস তৈরি হয়, স্টিল মেটেরিয়াল তৈরি হয়। কিন্তু সাইট এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু ইপ্যাক প্রিফ্যাব অনেক আর্লি প্রজেক্ট কমপ্লিট হয়, করে দেয়। এবং ক্লায়েন্ট তো এটাই চায়, ক্লায়েন্ট তো এক্সপানশনের জন্য, বিজনেস এক্সপানশনের জন্য ইপ্যাকের মতন কোম্পানিকে কন্ট্রাক্ট দিচ্ছে। না তো তারা নিজেই তো আরসিসি কনস্ট্রাকশন করতে পারতো। আরসিসির বদলে তারা প্রি ফেব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং তৈরি করছে কেন? যাতে তাড়াতাড়ি তাদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি তৈরি হয়। তো ইপ্যাকের মতন কোম্পানি যেহেতু টাইমলি এক্সিকিউট করে এবং তাড়াতাড়ি শেষ করে দেয়, তাদের ক্লায়েন্টের বিজনেস গ্রোথও অনেক তাড়াতাড়ি হয়, এবং সেই কারণে এইসব কোম্পানিগুলো, তাদের ক্লায়েন্ট কোম্পানিগুলো ইপ্যাকের মতন কোম্পানিকে আরো বেশি বেশি করে অর্ডার দিতে থাকে। এবং যে কারণে এই যে রিনিউয়েবল সেক্টর ও সোলার সেক্টর, ইভি সেক্টর, এগুলো তো হাই গ্রোথ সেক্টর এখন ইন্ডিয়াতে। তো এই সেক্টরে কিন্তু কোম্পানিগুলো ইপ্যাককে প্রেফার করছে, এবং ইপ্যাকও এই সব সেক্টরে বেশি বেশি করে এক্সিকিউশনের দিকে ঝোঁক বাড়াচ্ছে, এবং এই সেক্টরে কিন্তু মার্জিনও বেশি। সুতরাং ইপ্যাকের ওভারঅল মার্জিন তাতে ভালো হচ্ছে, আরো বেশি বাড়ছে। ইপ্যাকের তিনটে ইঞ্জিনিয়ারিং এবং ডিভিশন অফিস আছে, একটা হচ্ছে আমাদের গ্রেটার নয়ডা, আর একটা হায়দ্রাবাদ, আর একটা ভাইজাকে। তো এই যে মামাবাটু অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে মামাবাটুতে একটা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস আছে, এটা ইপ্যাককে কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রেও সহযোগিতা করে থাকে। ইপিএস যে সেগমেন্ট আছে অর্থাৎ এক্সপ্যান্ডেড পলিস্টাইরিন প্যাকেজিং, সেটা কিন্তু ইপ্যাক সেটা এক্সপোর্ট করে থাকে অন্যান্য দেশে, এবং এই প্যাকের অন্যান্য দেশে যেমন সাউথ ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই সমস্ত জায়গায় কিন্তু এই প্যাক এগুলো এক্সপোর্ট করে থাকে। এবং যেহেতু এই মামাবাটু ভাইজ্যাক পোর্টের খুব কাছে, সুতরাং এক্সপোর্টের ক্ষেত্রে খুব সুবিধা হয়। আহ, দেখুন এবার এই যেহেতু ইন্ডিয়ায় একটা বিশাল গ্রোথ অপরচুনিটি, এবং ইন্ডিয়ার বিজনেস কিন্তু খুব বেশি পরিমাণে এক্সপানশন প্ল্যান নিচ্ছে, তো ইপ্যাক কনসেন্ট্রেট করছে ইন্ডিয়ায়, কিন্তু ভবিষ্যতে কিন্তু এক্সপোর্টের দিকেও ইপ্যাক নজর দিতে পারে। এবং ইপ্যাক যেহেতু অলরেডি এক্সপোর্ট করে থাকছে, তো সেটাও ভবিষ্যতে বাড়াতে পারে। কিন্তু এই মুহূর্তে ইপ্যাকের মেন কনসেন্ট্রেশন ইন্ডিয়া, এবং প্যান ইন্ডিয়া বেসিসে ইন্ডিয়ার বিজনেসকে আরো বেশি পরিমাণে ক্যাপচার করা। ইপ্যাকের মার্কেট শেয়ার কত হবে প্রি ইঞ্জিনিয়ারিং সেক্টরে? হয়তো 20-25%। সেটা ইপ্যাক মেনশন করেনি, কিন্তু এটাও একটা অপরচুনিটি আছে যে প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরকে ইপ্যাক আরো বেশি মার্কেট শেয়ার ক্যাপচার করবে, এবং প্রি ফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টর ওভারঅল কনস্ট্রাকশনের 1-2% ইন ইন্ডিয়া। সুতরাং এটা একটা বিশাল অপরচুনিটি আছে।
যে প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টর ইটসেলফ তো 6 থেকে 8% অর্থাৎ গ্লোবাল অ্যাভারেজের কাছাকাছি তো চলে যাওয়াই উচিত। এবং আমি আগেই বলেছি যে যেগুলো ডেভেলপড কান্ট্রি সেখানে অর্থাৎ জার্মানি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা জাপান, এইখানে কিন্তু 20 থেকে 25% অফ ওভারঅল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ওভারঅল কনস্ট্রাকশন বিজনেসের হচ্ছে প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং। প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টর ওভারঅল কনস্ট্রাকশন বিজনেসের 20 থেকে 25%। সেখানে ইন্ডিয়া একমাত্র 1 থেকে 2% হচ্ছে প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টর। তো বিশাল একটা গ্রোথ অপরচুনিটি এই ইপ্যাকের ক্ষেত্রে আছে, ভবিষ্যতে আছে। এবার যদি আমরা বলতে হয় মানে কেন Q3-তে আমার Q3-তে কেন এত কমে গেল, সেটার কিন্তু প্রশ্নের উত্তর আমাদের ম্যানেজমেন্ট আগেই দিয়েছে এবং আমিও ডিসকাস করেছি যে যেহেতু সাউথ ইন্ডিয়ায় উইন্টার একটা মনসুন হয়, সেই কারণে এক্সিকিউশন একটু হ্যাম্পার হয়েছে এবং কিছু আনবিল্ড প্রোডাক্ট রয়ে গেছে। 35 থেকে 40 ক্রোর্স আরও রেভিনিউ জেনারেট করতে পারতো, যেটা ক্লায়েন্টকে সাপ্লাই দিতে পারেনি ওই মনসুনের জন্যে, যে কারণে ওই 35 থেকে 40 ক্রোর্স আরও রেভিনিউ কমে গেছে। এবার যেটা শেয়ার এত পরিমাণে কমছে, এটার আরেকটা কারণ হতে পারে যে ইপিএস কমে গেছে। আগের বছরের থেকে ইপিএস কিন্তু গ্রো করেনি বেশি এবং ইয়ার ওভার ইয়ার গ্রো করেছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার এক্সটেন্সিভলি কমে গেছে। ইয়ার ওভার ইয়ার হয়তো 10-12% ইপিএস গ্রো করেছে। তো ইপিএস যেখানে প্যাট গ্রো করছে 44%, ইপিএস কেন 12% গ্রো করলো? ইপিএস তো 44% গ্রো করার কথা ছিল, কিন্তু আমি আগেই বলেছি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও যদি আপনি দেখে থাকেন, ইপিএস প্যাট গ্রোথের সমান গ্রো করবে না যদি না আমি নতুন শেয়ার ইস্যু করি। তো আমি জানি যে অক্টোবরেই তো আমাদের ইপ্যাকের আইপিও ইস্যু হয়েছে। তো আইপিও নতুন শেয়ার ইস্যু করে কিন্তু ইপ্যাক আমাদের টাকা তুলেছে মার্কেট থেকে। তো নতুন শেয়ার যেহেতু ইস্যু হয়েছে, তাহলে ইপিএস আমার কমে গেছে, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার বেড়ে গেছে, সেই কারণে ইপিএস আমার কম গ্রো করেছে ইন কম্পেয়ার উইথ আমার প্রফিট গ্রোথ। যেখানে প্যাট গ্রোথ হয়েছে 44%, আবার ইপিএস গ্রোথ হয়েছে 12%। তো এইগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। এবার যে আইপিও মানি কালেক্ট হয়েছে, সেটা মেনলি ইউজ হয়েছে 70 ক্রোর্স টার্ম লোন আমার শোধ করার জন্য। এবার যেহেতু টার্ম লোন শোধ হয়েছে, আমার ইন্টারেস্ট ইম্প্যাক্টও পরের কোয়ার্টার বা তারপরের কোয়ার্টারে আমাদের দেখতে পাবো। প্যাট আরও বেশি পরিমাণে বাড়বে, প্যাট মার্জিন বাড়বে, যেহেতু আমাদের আর্নিং বিফোর ইন্টারেস্ট, আর্নিং ইবিটা, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স অ্যামোর্টাইজেশনের পরে আমাদের প্যাট আসে। অর্থাৎ ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি প্যাট পাবো। তো ইন্টারেস্ট আমি যখনই বাদ দেবো, তো ইন্টারেস্ট তো কম পরিমাণে বাদ যাবে, কারণ আমার অলরেডি লোন যেটা সেটা আমি শোধ করে দিয়েছি, তাহলে প্যাট আমার বেশি বাড়বে। এছাড়া যে 70 কোটি টাকার লোন শোধ করার পরও যে টাকাটা বেঁচেছে আইপিও মানি থেকে, সেটা আমাদের ইপ্যাক এক্সপ্যানশন প্ল্যানে লাগিয়েছে। আমাদের যে আমি আগেই বলেছি গেহলোট, রাজস্থানের গেহলোট এবং অন্ধ্রপ্রদেশের মামাবাটু, এই দুটো জায়গায় ইপ্যাক ব্রাউন ফিল্ড এক্সপ্যানশন করেছে এবং এক্সপ্যানশন শুরু করে দিয়েছে। এটা শেষ হবে FY26 এর এন্ডে। ব্রাউন ফিল্ড এক্সপ্যানশন হচ্ছে কোম্পানির কাছে অলরেডি ল্যান্ড আছে এবং সেই ল্যান্ডে কোম্পানির অলরেডি ফ্যাক্টরিও আছে। সেই ফ্যাক্টরির পাশে আরেকটা নতুন ক্যাপাসিটি বাড়ানো, আরেকটা নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানো। তাই এই যেহেতু ল্যান্ড অলরেডি আছে এবং ফ্যাক্টরি অলরেডি রানিং, তার পাশে একটা ছোট্ট ক্যাপাসিটি বাড়ানো, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ব্রাউন ফিল্ড এক্সপ্যানশন কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো রাজস্থানের গেহলোট এবং অন্ধ্রপ্রদেশের মামাবাটুতে কিন্তু ব্রাউন ফিল্ড এক্সপ্যানশন এটা FY26 এর এন্ডে শেষ হবে এবং যেটা পিবি এখন যেটা মানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে 1,35,000 মেট্রিক টন পার অ্যানাম, সেইটা FY26 এর এন্ডে যখন এটা কমিশনিং হয়ে যাবে এই এক্সপানশনটা, তখন হয়ে যাবে 1,70,000 মেট্রিক টন পার অ্যানাম, অর্থাৎ 30% ইনক্রিজ পাবে। এবং আর একটা এই কোম্পানি এক্সপানশনের প্ল্যান নিয়েছে, সেটা হচ্ছে নতুন একটা প্ল্যান্ট, সেটা হচ্ছে গ্রিন ফিল্ড এক্সপানশন, অর্থাৎ নতুন ল্যান্ড কিনে তাতে ফ্যাক্টরি বসানো, সেটা গুজরাটের বিট্টালনগরে। এবং গুজরাটের বিট্টালনগর কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, সেইখানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি তাদের বাড়ছে এবং গ্রিন ফিল্ড এক্সপানশন, ল্যান্ডও কিনছে প্লাস ফ্যাক্টরি তৈরি করছে। এইটা এন্ড হবে, এটা শেষ হবে FY27 এর এন্ডে, FY27 এন্ডে, অর্থাৎ 31 মার্চ 2027 নাগাদ তার বা তার আশেপাশে এটা কিন্তু এক্সিকিউশন শেষ হবে এবং কমিশনিং শুরু হবে।
তো এইটা যখন কমিশনিং হবে তখন এই 1,35,000টা, যেটা 1,70,000 হয়ে যাবে FY26 এর এন্ডে, সেইটা হয়ে যাবে 2,20,000, অর্থাৎ পি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং যে মেটেরিয়াল ক্যাপাসিটি সেটা হয়ে যাবে 2,20,000 মেট্রিক টন পার অ্যানাম। এবং স্যান্ডউইচ ইনসুলেটেড প্যানেল, যেটা এই মুহূর্তে ক্যাপাসিটি আছে 13 লাখ সামথিং স্কোয়ার মিটার, সেইটা তখন FY27 এর এন্ডে হয়ে যাবে 21 লাখ সামথিং, অর্থাৎ 21 লাখ মাইনাস 13 লাখ, এইটা গ্রো করবে এবং এটা দেখবেন 60%এর কাছাকাছি গ্রো করছে, অর্থাৎ 1 বছরের মধ্যে স্যান্ডউইচ ইনসুলেটেড প্যানেলের ক্যাপাসিটি বাড়বে 60%। এবং এখনকার হিসেবে যদি পি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ধরি, অর্থাৎ 1,35,000 থেকে যখন FY27 এর এন্ডে 2,20,000 হয়ে যাবে, সেটাও কিন্তু 65% আমার ক্যাপাসিটি বাড়বে। তো এই মুহূর্তে যে 1,35,000 মেট্রিক টন আছে সেটাও কিন্তু ক্যাপাসিটি ইউটিলাইজেশনের হিসেবে 68% ক্যাপাসিটি ইউটিলাইজেশন, তো সেটাও কিন্তু আরো বাড়তে পারবে। এবং যেটা আমার স্যান্ডউইচ ইনসুলেটেড প্যানেল 13 লাখ স্কোয়ার মিটারের যেটা ক্যাপাসিটি আছে সেটা 38% ক্যাপাসিটি ইউটিলাইজেশন, তো সেটাও আরো ক্যাপাসিটি ইউটিলাইজেশন বাড়িয়ে আমি সেলস গ্রোথ জেনারেট করতে পারি। তো দেখুন, যখন কোনো কোম্পানি ক্যাপাসিটি বাড়াচ্ছে তখন জানতে হবে তার অর্ডার বুক আসতে চলেছে, এবং তার সে কিন্তু প্রেডিক্ট করছে, সে অ্যান্টিসিপেট করছে যে আমার ভবিষ্যতে বা পরের বছর আরো বেশি পরিমাণে অর্ডার আসবে, এবং আমাকে সেলস গ্রোথ বা প্রফিট গ্রোথ জেনারেট করতে গেলে পরে আমাকে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়তে হবে। তো কোম্পানি যেহেতু 1 বছরের মধ্যে 60% তাদের ক্যাপাসিটি বাড়াচ্ছে, সুতরাং জানতে হবে তার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথও আসতে চলেছে। তো এইগুলো দেখে আমরা কিন্তু করবো সবসময়, গাইডেন্সও অন্ধভাবে দেখা যাবে না। এইগুলো কিন্তু আমাদেরকে আর্নিংস প্রেডিক্টিবিলিটি দেয় যে কোম্পানি ভবিষ্যতে কি করতে চলেছে। একটা কোম্পানি এরকম 60% হারে ক্যাপাসিটি এক্সপানশন করছে, সুতরাং তার গ্রোথও হতে চলেছে। তো অযথা চিন্তা না করে আমাদেরকে এইগুলোকে লক্ষ্য রাখতে হবে যে তাদের কি করছে, অর্ডার কিরকম আসছে, তাদের বিজনেস পারফরমেন্স কিরকম আসছে, এবং এই যে ক্যাপাসিটি, যেটা ক্যাপাসিটি এক্সপানশন, সেটা যেন ঠিকঠাকভাবে হয়, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখুন, এই আরেকটা জিনিস কিন্তু আমাদের ইম্প্যাক্ট প্রিফ্যাবের ক্ষেত্রে ইম্প্যাক্ট হয়েছে। রাজস্থানের গেহলোটে যে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি, সেই ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি এর জন্য ইম্প্যাক্ট হয়নি, কিন্তু রাজস্থানের গেহলোটে যে আমার ক্যাপাসিটি এক্সপানশন হচ্ছিল, সেটা কিন্তু এই কোয়ার্টারে ইম্প্যাক্ট হয়েছে, এবং সেটা এনজিটির জন্য, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আমরা সবাই জানি যে দিল্লি ক্যাপিটাল রিজনে কিন্তু এয়ার পলিউশন এই শীতকালে একটা বড় ফ্যাক্টর। তো এনজিটি কি করে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কি করে, এই অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে ওরা কিন্তু যেটা নন এসেন্সিয়াল ম্যানুফ্যাকচারিং বা হচ্ছে ডিসম্যান্টলিং, এইগুলোকে কিন্তু রেস্ট্রিক্ট করে দেয় যখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI সেটা এক্সেসিভলি হাই হয়ে যায়, 200-র ওপর হয়ে যায় আই থিঙ্ক। সেই সময় কিন্তু নন এসেন্সিয়াল ম্যানুফ্যাকচারিং এবং ডিসম্যান্টলিং এই কাজগুলো বন্ধ থাকে। তো রাজস্থানের গেহলোটে যে আমাদের ক্যাপাসিটি এক্সপানশন বাড়াচ্ছিল পি ইঞ্জিনিয়ার বিল্ডিং এর, আমাদের ইম্প্যাক্ট সেটা কিন্তু এই এনজিটির জন্যে হ্যাম্পার্ড হয়েছে। এবং এইটা এনজিটি 4 রকম ক্যাটাগরিতে এটা ভাগ করে থাকে: গ্র্যাপ 1, গ্র্যাপ 2, গ্র্যাপ 3, গ্র্যাপ 4। এইগুলো অনুযায়ী, এবং যখন গ্র্যাপ 3 ক্যাটাগরিতে এটা পড়ে যাচ্ছিল, অর্থাৎ AQI 200 এর বেশি ছিল, তো সেই কারণে যে এক্সপানশন ওয়ার্ক চলছিল সেটা কিন্তু একটু হ্যাম্পার হয়েছে। সুতরাং যে সময়ে আমার ক্যাপাসিটি এক্সপানশন কমিশনিং হওয়ার কথা ছিল, তো সেটা একটু ডিলে হয়েছে, এবং রাজস্থানের গেহলোটে যে ক্যাপাসিটি এক্সপানশন সেটা কমিশনিং হচ্ছে FY26 এর এন্ডে। তো এই গেল মোটামুটি ইপ্যাকের যে বিজনেস, সেটা যে পেন্ডিং অর্ডার বুক, সেটা কিন্তু 40 থেকে রেভিনিউ যেটা, সেটা কিন্তু 40 থেকে 45% রিপিট অর্ডারে হয়, অর্থাৎ আগেও ক্লায়েন্ট ইপ্যাকেট দিয়ে কাজ করেছে এবং সেই ক্লায়েন্ট আবার বলছে যে তোমাকে আমি কাজটা দিলাম, তোমাকে দিয়ে করাবো, সেরকম বিজনেস কিন্তু ইপ্যাকের 40 থেকে 45%। এবং বাদবাকি কিন্তু ইপ্যাকের নতুন বিজনেস, নতুন ক্লায়েন্ট, যেটা ইন্টারার্চের থেকে ভালো। আমার মনে হয় ইন্টারার্চের ক্ষেত্রে কিন্তু রিপিট অর্ডার 80 থেকে 85%, অর্থাৎ নতুন ক্লায়েন্ট কিন্তু ইন্টারার্চের কম, যেটা ইপ্যাকের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট বেশি। এবং নতুন ক্লায়েন্ট যেহেতু ইপ্যাকের বেশি হচ্ছে, তারা কিন্তু আরো রিপিট অর্ডার দেবে এবং তারা আরো বেশি পরিমাণে ইপ্যাককে দিয়ে কাজ করাবে, যেহেতু ইপ্যাকের এক্সিকিউশনটা আরো ফাস্ট।
ইপ্যাকের যে বিজনেস সেটা প্যান ইন্ডিয়া বেস বিজনেস, আমি আগেই বলেছি। তো নর্থ এবং সেন্ট্রাল ইন্ডিয়ায় ইপ্যাক 33% বিজনেস আছে। ইপ্যাকের যে টোটাল রেভিনিউ তার 33% আছে নর্থ এবং সেন্ট্রাল ইন্ডিয়া থেকে। ওয়েস্টার্ন ইন্ডিয়া থেকে ইপ্যাকের বিজনেস আছে 13%, সরি 25%। ইস্ট ইন্ডিয়া থেকে ইপ্যাকের বিজনেস আছে 11%, এবং সাউথ ইন্ডিয়া থেকে 25% আছে। এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া, আমি সরি 25 বললাম, ওয়েস্টার্ন ইন্ডিয়া থেকে ইপ্যাকের বিজনেস আছে 32%। অর্থাৎ নর্থ অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া, আরেকবার রিপিট করছি, নর্থ এবং সেন্ট্রাল ইন্ডিয়া 33%, ওয়েস্টার্ন ইন্ডিয়া 32%, সাউথ ইন্ডিয়া 25% এবং ইস্ট ইন্ডিয়া 11%। এইভাবেই ইপ্যাকের বিজনেস বাইফার্কেট হয়, এবং এইভাবে ইপ্যাকের বিজনেস গোটা অল ওভার ইন্ডিয়া ছড়িয়ে আছে। তো আহ, এমনি ম্যানেজমেন্ট বলেছে যে এই যে ইন্ডিয়ার ক্ষেত্রে প্রিফ্যাব্রিকেটেড যেটা বিজনেস, সেটা 1 থেকে 2%, সেটা কিন্তু ভবিষ্যতে যেটা আমাদের ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ 20 থেকে 25% অফ টোটাল কনস্ট্রাকশন বিজনেস ডেভেলপ কান্ট্রিতে হয়। ইন্ডিয়ার কিন্তু প্রিফ্যাব্রিকেটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরও সেই 20 থেকে 25% অফ টোটাল কনস্ট্রাকশন বিজনেস হতে পারে, এবং ইপ্যাক কিন্তু তার একটা বড় প্লেয়ার হতে চলেছে। তো এই গেল মোটামুটি আমার ইপ্যাক প্রিফ্যাব নিয়ে অ্যানালিসিস, এবং আপনারাও বুঝলেন যে কেন শেয়ার প্রাইস কমে গেছে এখন, এবং ভবিষ্যতে আমাদের কি করণীয় উচিত, এবং কি কি জিনিস আমাদেরকে দেখতে হবে, যাতে কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে, যে যাতে আমরা ডিসাইড করতে পারি যে ইপ্যাক প্রিফ্যাবে আমরা ইনভেস্ট করব কি করব না। তো এটা কোনো শেয়ার রেকমেন্ডেশন ভিডিও নয়, আপনারা অবশ্যই দেখুন। আশা করি